কি ব্যাপার? আমাদের স্যারের মিসেস আজ এত সুন্দর করে কার জন্য সেজে এসেছে শুনি? স্যার কি আজ সেজে আসতে বলেছিল নাকি? রাজিতা কিছু বলার আগেই নেহার পাশ থেকে ওর আর এক বান্ধবীকে বলে উঠল, আজ মনে হচ্ছে দুজনের কোনো প্রোগ্রাম আছে, তাই না রাজিতা? রাজিতা ব্যাগটা রেখে বসতে বসতেই বলল, তুই ঠিক ধরেছিস। আমরা আজ আমার ছোট খালা শাশুড়ির বাসায় যাব, তাই একটু সাজলাম আর কি। কেন, আমাকে ভালো লাগছে না? ঠিক তখন কোথা থেকে মালিহা উদয় হলো। এখানে কিসের ভালো লাগার কথা চলছে শুনি? কথাটা বলে রাজিতার দিকে তাকাতেই ও যেন অবাক হয়ে গেল। রাজিতা ক্লাসে একদম সেজে যায় না তা নয়, তবে আজ যেন একটু বেশি সেজেছে। আর নীল রঙের ড্রেসে ওকে পুরো আকাশ আকাশ লাগছে। ওই যাই পরে না কেন ওর চেহারার সাথে তা এত সুন্দর মানিয়ে যায় যে ড্রেস সুন্দর নাকি রাজিতা তা আলাদা করা মুশকিল হয়ে যায়। ওর সাথে সাথে ড্রেসের সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে যায়। মালিহা ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, ও আচ্ছা, এখন ক্লাসেও এত সেজে গুজে আসা শুরু করে দিয়েছো না? কালকে দেখলাম আসতেই চাইছিলে না প্রিয়তমকে ছেড়ে। খুব ভালোবাসা চলছে তাই না? মালিহার কথায় রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, আসলে কালকে তুই যা ভাবছিস তা নয়। আমরা জানি তো কি প্রবলেম ছিল। ওসব বোঝার বয়স আমাদের হয়েছে ভাই। নিজের হাজবেন্ডকে ছেড়ে ক্লাস করতে মন চায় না, তাই না? মালিহার কথাগুলো শেষ হতে না হতে ক্লাসে স্যার চলে আসলো। আনান একটা ক্লাস শেষ করে অফিস রুমের দিকে যেতেই শুনতে পেল যে কেউ একজন ওর খোঁজ করছে। এই সময় ওকে কে খুঁজতে পারে, আর ক্যাম্পাসেই বা কেন এসেছে? কাছাকাছি এগিয়ে যেতেই নিয়নকে দেখে চমকে গেল আনান। নিয়ন এখানে কেন এসেছে? রাজিতার সাথে দেখা করতে আসেনি তো? এটা ভাবতেই আনানের মনে হলো যে রাজিতার সাথে দেখা করতে আসলে তো রাজিতাকে খুঁজতো। ওকে যেহেতু খুঁজছে তার মানে ওর কাছে এসেছে। কিন্তু কেন? কথাগুলো বলেই আনানের সিনিয়র স্যার চলে গেলেন। আনান নিয়নকে কিছু না বলে নিজের অফিস রুমের দিকে গেল। নিয়নও চুপচাপ আনানের পেছনে যেতে লাগলো। আনান রুমের তালা খুলতে খুলতে বলতে লাগলো, আপনি এখানে কি মনে করে? নিয়ন কিছুটা আমতা আমতা করে বলল, আসলে কথাগুলো তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, না বললো তো তোমরা আমাকে ভুল বুঝবে। আনান রুমে ঢুকে নিয়নকে বসার ইশারা করে নিজেও বসতে বসতে বলল, কেমন কথা বলবেন যে একেবারে ক্যাম্পাসে চলে আসলেন? নিয়ন চেয়ার টেনে বসতে বসতেই বলল, বাসে যাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছিলাম না, তাই এখানেই চলে আসলাম। কাল আমি জানতাম না যে রিমির বোকামির জন্য তোমরা সবাই আমাকে ভুল বুঝে বসে আছো। আপনার যা বলার একটু তাড়াতাড়ি বলুন, আমার আবার আরেকটা ক্লাস আছে। আমি বেশি সময় নেব না। রিমি আমাকে সব বলেছে, কিন্তু ও এই কাজটা কেন করেছে তা বলেনি। ওকে তো অনেক বকাবকি করে এসেছে, এখন আর বকাবকি করে কি হবে বলো? যা করার তা তো করেই ফেলেছে। আপনি কি বলতে চাইছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, একটু সোজাসুজি বললে ভালো হতো। রিমি তোমাদের সবাইকে বলে বেরিয়েছে যে আমি নাকি রাজিতাকে পছন্দ করতাম, কিন্তু বিশ্বাস করো ছোটবেলা থেকে আমি ওকে ছোট বোন ছাড়া আর কিছু ভাবতাম না। আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আর রিমি বা কেন মিথ্যে বলবে যদি আপনি ওকে কিছু বলে নাই থাকেন? রাজিতাকে আমি এত কেয়ার করতাম, তার জন্য ও ভেবেছিল যে আমি রাজিতাকে পছন্দ করি। এটা ওর বোঝার ভুল। তাহলে ছবিগুলো আপনি রিমিকে বলেননি আমাকে আপনার আর রাজিতার ছবি পাঠাতে? নাকি সেটা এখন অস্বীকার করবেন? আমি জানি না তোমাকে কিভাবে বিশ্বাস করাবো। জাস্ট বিলিভ মি, আমি সত্যি কথা বলছি। আমি না তো কাউকে কিছু বলতে বলেছি রিমিকে, আর না তো তোমাকে ছবি পাঠাতে বলেছি। ও এসব নাকি আমার জন্যই করেছে, কিন্তু আমি এসব করতে বলিনি ওকে। ইভেন এসব সম্পর্কে আমি কিছুই জানতাম না। দেখুন, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি রিমি, তবে এসব শুনে আমার কোনো লাভ নেই। আপনি চা কফি কিছু খাবেন? আমি ক্লাসে যাব, কিছু খেলে বসতে পারেন, আর না হলে আমি... না, আমি কিছুই খাবো না। আমি তোমাকে সত্যিটা জানাতে এসেছি। যাকে আমি নিজে বোন হিসাবে দেখি সে যদি আমাকে ভুল বোঝে, সেটা আমি কি করে মেনে নেব বলো? রিমি আমার নিজের বোন হয়ে এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। ও শুধু তোমাকে ছবি পাঠিয়েছে তা নয়, মাকেও ভুলভাল বুঝিয়ে বিগড়ে দিয়েছে। মায়ের ওই কথাগুলোর জন্য আমি দুঃখিত। আমি আপনাদের কার কথা বিশ্বাস করব বলুন? এক একজন এক এক কথা বলছেন। মা নিজেও আমার মুখে সবটা শুনে অনুতপ্ত হয়েছেন। তোমাকে আর রাজিতাকে আজ একটু যেতে বলেছে। কাল রাজিতার সাথে অমন ব্যবহার করে দুঃখ পাচ্ছেন। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আজ তো যেতে পারবো না, তবে রাজিতাকে বলে দেখবেন। ও যদি যেতে রাজি হয় তো... বিশ্বাস না হলে রিমির নিজের মুখেই শুনো সব।
মাও ওকে অনেক বকাবকি করেছে, রিমিও অনেক লজ্জিত। বাহ, বারবার খারাপ ব্যবহার করে আবার লজ্জাও পায়। হ্যাঁ পরে হলে মেনে নেওয়া যায়, বারবার রাজিতাকে কষ্ট দিলে সেটা আমি মেনে নিতে পারবো না। দেখুন, রাজিতা এখন আমার আমানত, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি চাই না কেউ ওকে কোনোভাবে কষ্ট দিক, আর ওখানে গেলে আবার যে কোনো উল্টাপাল্টা কথা শুনতে হবে না তার কি গ্যারান্টি আছে? ওর মনের অবস্থা এমনিতে বেশি ভালো নেই। আসলে পুরো ব্যাপারটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কথায় কিছু মনে করবেন না, কথাগুলো না বলেও পারছি না। আমি কৃতজ্ঞ যে এতদিন আপনারা ওর দেখাশোনা করেছেন, আপনারা ওকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। তার মানে এই নয় যে এখন ওকে যখন যা খুশি তাই শুনিয়ে দেবেন। ওর নিজে তো একটা মানুষ নাকি? ওর তো একটা মন আছে, অনুভূতি আছে, কষ্ট পায়, দুঃখ পায়। আমি কথা দিচ্ছি সব ভুলের অবসান হবে, আর কেউ ওকে ভুল বুঝবে না, আর কেউ ওকে কটু কথাও বলতে পারবে না। তুমি একবার ওকে নিয়ে যেও, তুমি বুঝালি ও বুঝবে। আমি জাস্ট ওর বড় ভাই হিসাবেই এতদিন সব করেছি, আর তুমি ওর খেয়াল রাখছো দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি এখন নিশ্চিত যে রাজিতাকে নিয়ে আমার আর টেনশন করতে হবে না। শুনেছিলাম যে তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু তারপরও টেনশন হচ্ছিল। এখন তোমাকে দেখে তোমার সাথে কথা বলে পুরোপুরি নিশ্চিত হলাম যে আমার রাজি মানে আমার বোনটা ভালো আছে, ভালো থাকবে ও তোমার সাথে। কখনো ওকে কষ্ট দিও না, মেয়েটা যে সারা জীবন অনেক লড়াই করেছে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে উঠল নিয়ন। নিয়নের শেষ কথাগুলো শুনে আনানের ওকে বিশ্বাস করতে মন চাইল। নিয়ন হয়তো সত্যিই বলছে, রিমি হয়তো এর মূলে রয়েছে, কিন্তু ও এমনটা কেন করবে? আনান এবার নিয়নের সাথে অনেকটা ফ্রিলি আর স্বাভাবিকভাবে কথা বলল। দুজন গল্প করতে করতে ভুলেই গেল যে আনানের ক্লাসে যেতে হবে। রাজিতাদের এখন আনানের ক্লাস, অথচ 15 মিনিট পার হয়ে গেছে, আনানের কোনো খবর নেই। সবাই অবাক হয়ে গেছে, কারণ ভার্সিটিতে জয়েন করার পর থেকে আনান কখনো ক্লাস মিস করেনি, আর 5 মিনিটের বেশি দেরিও করেনি। সবসময় ঠিক সময় ক্লাসে উপস্থিত হয়। আজ দেরি করছে কেন কেউ বুঝতে পারছে না। রাজিতার এক ফ্রেন্ড এসে বলতে লাগলো, কি রে, স্যার আজ এত দেরি করছে কেন? একটু আগেই তো দেখলাম ওই ক্লাস থেকেই বের হলো, তারপরে উধাও। স্যারের আবার কি হয়ে গেল না তো? দেখে আসি নাকি একবার। ওর কথা শুনে ওর আশেপাশে থাকা সবাই হেসে উঠল। রাজিতা ওদের একটা ধমক দিয়ে বলল, স্যারকে নিয়ে এভাবে মজা করতে হয় না, জানিস না তোদের কি ভদ্রতা জ্ঞানটুকু নেই নাকি? ওর কথা শুনে আরেকজন বলে উঠল, মনে কর যে কথাগুলো আমরা স্যারকে নয় আমাদের দুলাভাইকে বলছি। এইবার ঠিক আছে তো ম্যাডাম? ওদের কথা শুনে পাশ থেকে আরেকজন বলে উঠল, আরে রাজিতা, তুই গিয়ে দেখে আসলেই তো পারিস। আসলেই তো স্যার তো এত দেরি করে না। আমার মনে হয় স্যার ভুলে গেছে যে এখন আমাদের ক্লাস আছে। যে ক্লাসে স্যারের বউ আছে সেই ক্লাসের কথা কি ভুলে যায় বল? রাজিতা ওদের কথার কোনো উত্তর না দিয়ে আনানকে কল দিল, কিন্তু আনান কল রিসিভ করলো না। একটু পরেই আনান হন্তদন্ত হয়ে ক্লাসে প্রবেশ করলো। তারপর দেরি হয়ে যাওয়ার জন্য সবাইকে সরি বলে ক্লাস শুরু করলো। রাজিতার ক্লাস শেষ হলেই আনানের সাথে ওর খালা শাশুড়ির বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর আনান বলল, আজ নিয়ন ভাই এসেছিল। রাজিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কেন? উনি আবার এখানে কি করতে এসেছিল? তারপর আনান রাজিতাকে সব খুলে বলার পর রাজিতা বলল, তোমার কি মনে হয় নিলয় ভাইয়া সত্যি কথা বলছে? না মানে কার কথা বিশ্বাস করব বলো? রিমি দিচ্ছে নিলয় ভাইয়ার দোষ, আর নিলয় ভাইয়া দিচ্ছে রিমির দোষ। আমার তো মনে হচ্ছে দুজনের মধ্যেই ঘাবলা আছে। এতদিন দেখে আসছি, তবুও আমি মানুষ চিনতে পারলাম না। হায় রে আফসোস। তুমি তো আসলে একটা বুদ্ধ। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে তুমি আপন ভেবে বসে থাকো, আর যারা তোমাকে ভালোবাসে তাদের ভুলগুলি শুধু চোখে পড়ে। ভালোবাসাগুলোকে ভুলের আড়ালে চাপা দিয়ে তার নিচে আবার নিচে চাপা পড়ে যাও। তাই নাকি? তুমি খুব মানুষ চিনতে পারো, তাই না? অবশ্য তোমার মতো বৃদ্ধ মানুষদের সব জানারই কথা। আমি বৃদ্ধ না, আমি বৃদ্ধ হলে তুমি আমার বৃদ্ধা, তাহলে আর কোনো প্রবলেম নেই। আমাদের দুই বৃদ্ধ সংসার ভালোই চলবে। আচ্ছা, তোমার যখন বয়স হয়ে যাবে, চুলগুলো সব পেকে যাবে, তখন তোমাকে কেমন লাগবে ভাবো তো? আমার তো ভেবেই হাসি পাচ্ছে। বয়স্ক রাজিতা আমার চোখের সামনে ভাসছে, সামনে দাঁতগুলো সব পড়ে গেছে, কথা বলতে পারছে না। কথাগুলো বলেই হাসতে থাকে আনান। তারপর রাজিতার মুখের দিকে তাকিয়ে ওর সব হাসি বন্ধ হয়ে যায়। মুখটা গোমরা করে রেখেছে। আনান ওর দিকে তাকাতেই মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বয়স মনে হচ্ছে শুধু আমার একারই বাড়বে, আর তুমি মনে হয় চিরকাল এমনই থাকবে।
বলেই উল্টো দিকে মুখ করে রাজিতা নিজেও হেসে ফেলে। আনান ওর হাসি দেখে বলে, কি ব্যাপার? এই মুখ গোমরা দেখলাম, আমার এখানে হাসির ছিলে, ব্যাপার কি? আমি তো তোমার বয়সকালের ছবি দেখতে পাচ্ছি। লাঠিতে ভর করে সাদা চুল আর দাড়ি নিয়ে আমার সামনে এসে বলবে, রাজিতা দেখো তো আমার চশমাটা কোথায়, কোথাও তো দেখছি না। আর আমি তখন চশমা দিতে দিতে বলবো, থাক, আর বলতে হবে না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। তখন ক্লাস না থাকলে নিয়ন ভাইয়ের থেকে পুরো গল্পটা শোনা যেত। আর তুমি বলছিলে না যে আমি নিয়ন ভাইয়াকে কেন বিশ্বাস করতে চাচ্ছি? তোমার কেন মনে হচ্ছে যে নিলয় ভাইয়াই সত্যি কথা বলছে আর রিমি মিথ্যে বলছে? এমনও তো হতে পারে যে নিলয় ভাইয়া নিজে বাঁচার জন্য রিমিকে ফাঁসাচ্ছে। সেটা তো রিমি আর নিয়ন ভাইয়ের সাথে সামনাসামনি কথা বলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নিয়ন ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল তুমি জানতে না? নিলয় ভাইয়ার গার্লফ্রেন্ড? আমি কেন? আমাদের পরিবারে কেউ কখনো শুনিনি। ভাইয়াকে তো মেয়েদের সাথে তেমন কথাই বলতে দেখতাম না, তার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? মেয়েদের সাথে কথা বলে কি বলে না তা তুমি জানবে কি করে? তুমি কি সারাক্ষণ নিয়ন ভাইয়ের সাথে ঘুরে বেড়াতে নাকি? না, তা নয়। আমি আসলে ওইভাবে কথাটা বলিনি। মানে ওনার কোনো কাজিনরা আসলে শুধু ছেলেদের সাথেই বেশি কথা বলতে দেখেছি, মেয়েদের সাথে তেমন একটা কথা বলতো না। আমি রিমি আর নীলাপু ছাড়া কারোর সাথেই দরকার ছাড়া তেমন একটা কথা বলতো না। অন্যান্য আপুরা তো বলতেন যে নিলয় ভাইয়া নাকি তাদের দেখলে 100 হাত দূরে থাকে, মেয়ে দেখলেই নাকি নিলয় ভাইয়া ভয় পায়। কথাগুলো বলেই ফিক করে হেসে দেয় রাজিতা। আনানোর মুখে নিয়নের এ কথা শুনতে মোটেও পছন্দ করছে না। আনানের ওভাবে তাকানো দেখে রাজিতা ওর মনের অবস্থা বুঝতে পারল। তারপর বলল, আচ্ছা, খালামণিদের বাসা আর কত দূরে? এখনো পাচ্ছি না কেন? সামনে দেখো, তাহলে বুঝতে পারবে যে এখনো বাসায় কেন পাচ্ছি না। এতক্ষণ শুধু বকবক করেই যাচ্ছ, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে খেয়াল আছে? তুমি তো তোমার ভাইয়া নিয়ে ডুবে আছো। রাজিতা আশেপাশে তাকিয়ে দেখে বিশাল জাম লেগে গেছে রাস্তায়। আনান মন খারাপ করেছে দেখে রাজিতা বলল, সরি, আমি আর কখনো তোমার সামনে নিলয় ভাইয়ের কথাই বলবো না, কখনোই বলি না। এখন তুমি তুললে তাই। শুধু আমার সামনে নয়, আর কারোর সামনে তুমি অন্য কোনো ছেলের গল্প করবে না। তোমার মুখে শুধু একজনের গল্পই থাকবে, আর সে হচ্ছে আনন্দ রেদওয়ান। ওকে, এবার বলো, তুমি নিলয় ভাইয়ার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলে কেন? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? উনি তো বললেন যে ভার্সিটি লাইফে নাকি ওনার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু শেষের দিকে এসে ব্রেকআপ হয়ে যায়। ওনার সাথে ওনার গার্লফ্রেন্ডের ছবিও দেখলাম আমি। কে নিয়ে নাকি একটা ঝামেলা হয়েছিল, সেটা তো শুনতেই পারলাম না। তুমি কল করেছো দেখে মনে পড়ে গেল যে আমার ক্লাস আছে, তাই ওনাকে বিদায় জানিয়ে ক্লাসে চলে গেলাম। ও আচ্ছা, তাই তো বলি যে আমাদের প্রিয় স্যার ক্লাসে কেন দেরি করে গেলেন। আমি তো ভাবলাম যে আমাকে ফেলে রেখেই হয়তো তুমি তোমার খালামণির বাসায় চলে গেছো। এসব ছাড়া কি তোমার মাথায় কিছু আসে নাকি? যা বলছিলাম আর কি, তুমি সত্যিই জানতে না নিয়ন ভাইয়ের রিলেশনশিপের কথা? আমি তো ওনার রিলেশনশিপ ছিল শুনেই ওনাকে আরও বিশ্বাস করে ফেলেছে। আমি ভাবলাম যে তুমি হয়তো জানবে। ধুর, ব্রেকআপ কেন হয়েছিল সেটাই শুনতে পারলাম না। তবে এখনও যেহেতু ছবি রেখে দিয়েছে, আমার মনে হয় উনি এখনও মেয়েটাকে ভালোবাসেন। নইলে এতটা বছর ব্রেকআপের পরও কেউ তোর ছবি কেন রাখবে নিজের ফোনে? রাজিতা বাইরে রাস্তার পাশে একটা দোকান দেখতে পেল, যেখানে মাটি, বেত, কাঠ ইত্যাদি দ্বারা তৈরি জিনিসপত্র বিক্রি করছে। রাজিতা আনানের কথার উত্তর না দিয়ে বলল, ওইখানে যাবে? যতক্ষণ জ্যাম আছে ততক্ষণ বসে না থেকে চলো ওইখান থেকে ঘুরে আসি। এই জ্যাম সহজে ছাড়ার নয়। ওইসব জিনিস তোমার খুব পছন্দ? আমাকে তো কিছু বলো না। তোমার কি পছন্দ? তোমার কি পছন্দ, কি অপছন্দ, কি করতে ভালো লাগে, কি করতে খারাপ লাগে? তুমি কখনো জিজ্ঞাসা করেছো? জিজ্ঞাসা না করলে কি আমি নিজে থেকেই বলবো নাকি? তখনও তো ঠিকই বলে বসবে যে আমি লোভী। আনানের সাথে গাড়ি থেকে নামতে নামতে কথাগুলো বলল রাজিতা। আনান ওর হাত ধরে ওই দোকানের কাছে যেতে যেতে বলল, সব কিছুতে তুমি আমার দোষ দেখতে পাও, আর আমার ভালোবাসাগুলো চোখেই পড়ে না। কই, আমি তো কখনো তোমার নামে কমপ্লেন করি না। বউয়েরা স্বামীর কত সেবা যত্ন করে, আর আমাকে দেখো সারাক্ষণ বউকেই মারাতে চলে যায়। একটু যে ভালো করে কথা বলবে তাও নয়। ওরা রাস্তার কাছে দোকানটার সামনে চলে এসেছে। ওখানে অনেক ভিড়। রাজিতা আনানকে কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন রাজিতার গলা থেকে চেইনটা একটানে খুলে নিয়ে দৌড়ে পালালো। রাজিতা আর আনান কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীটা অনেক দূরে চলে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেই রাজিতা আনানের হাত ছেড়ে গলায় হাত দিয়ে ওখানে বসে পড়ল। আনান দেখতে পেল যে রাজিতার গলায় রক্ত।
চেইনটা এতটা জোরে টান দিয়েছে যে রাজিতার গলার কাছে কিছুটা কেটে গিয়েছে। আনান বুঝতে পারছে না যে ও ছিনতাইকারীর পেছনে যাবে নাকি রাজিতার কাছে। ছিনতাইকারী অনেক দূর চলে গেছে, আর রাজিতাকে এই অবস্থায় ফেলে রাখা যাবেই না। মুহূর্তের মাঝে ওখানে লোক জমা হয়ে ছোটোখাটো একটা জটলা পাকিয়ে গেল। দূর থেকে মিজানও ছুটে এলো। আনান রাজিতার গলায় রুমাল পেঁচিয়ে দিয়ে ওকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। রাজিতা এত লোকজনের মাঝে কান্না করতে পারছে না, কিন্তু যন্ত্রণায় ছটফট করছে আর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। রাজিতা আনানকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আনান চাপ দিয়ে রাজিতার গলার ওখানে ধরে রেখেছে। চেনটা অনেকটা মোটা ছিল, তাই অনেকটা কেটে গিয়েছে। হালকা পাতলা চেন হলে হয়তো তেমন কিছুটাই হতো না। রাজিতার রক্ত দেখে আর ওর এই অবস্থা দেখে কষ্টে আনানের বুকটা ফেটে যাচ্ছে। কেন যে রাজিতাকে নিয়ে বাইরে গিয়েছিল, আর এত মানুষ থাকতে ছিনতাইকারীটা রাজিতাকেই চোখে পড়ল। সবাই বলাবলি করছিল যে ওই এলাকার নাকি ইদানিং ছিনতাই বেড়েছে, বিশেষ করে মেয়েদের গলা থেকে চেইন ছিনতাই। আনানের একটাই কষ্ট যে ও পাশে থাকতে রাজিতার সাথে এটা ঘটে গেল। এই জ্যামের মধ্যে ওরা হাসপাতালে কী করে যাবে? তাই আনান বলল, বাইরে চলো, আমরা নেমে দেখি, সামনে কোনো হাসপাতাল থাকতে পারে। এইভাবে গাড়িতে বসে থেকে লাভ নেই, রক্ত তো বন্ধই হচ্ছে না। রাজিতা কান্না করতে করতে বলল, আমার লকেট, এটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি। ওটা আমি হারাতে পারবো না। ওটা ছাড়া আমি কি করে থাকবো? আনান এই অবস্থায়ও রাজিতাকে ধমক না দিয়ে পারল না। এই অবস্থাতে তুমি লকেট লকেট করেই যাচ্ছ? চুপ থাকবে একটু? তোমাকে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সামনে একটা হাসপাতাল দেখা যাচ্ছে। বলে গাড়ি থেকে নেমে রাজিতাকে কোলে তুলে নিতে গেল। তখন রাজিতা গাড়ি থেকে নেমে বলল, আরে আমি ঠিক আছি, জাস্ট একটু ছিলে গেছে, তেমন কিছুই হয়নি, চলো আমি যাচ্ছি। বলেই আনানের সাথে রাজিতা হাসপাতাল অবধি গেল। ডাক্তার জানালো যে আনান যতটা ভাবছে ততটাও কিছু হয়নি, সামান্য কেটে গেছে, ভাগ্যিস সেলাই দেওয়া লাগবে না, ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তারপর উনি ব্যান্ডেজ করে দিলেন আর জায়গাটা পরিষ্কার রাখতে বললেন। যেহেতু ব্যান্ডেজ করে দিয়েছেন, 2 দিন পানি লাগানো যাবে না। আরও কি কি করতে হবে সব বিস্তারিত বলে দিলেন। আনান মনোযোগ দিয়ে সব শুনছিল। রক্ত দেখে আনানের যেন মাথা ঠিক ছিল না। ডাক্তারের কথা শুনে আনান কিছুটা শান্ত হলো। তারপর ওর খালাকে ফোন করে জানিয়ে দিল যে ওরা আজ যেতে পারবে না। পুরোটা শুনে খালা জানালো যে ওনারা এক্ষুনি আসছে। রাস্তার জ্যাম কমে গেছে। আনানরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। এই জ্যামটা না থাকলে এই অঘটনটা ঘটতো না। রাজিতার আঘাতের জন্য কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু ওর বাবার দেওয়া লকেটটার জন্য ওর ভীষণ মন খারাপ। মন খারাপ হোক বা ভালো, ও সব সময় ওর বাবা মায়ের ছবিটা দেখে শান্তি পেত। মনে হতো যে ওর বাবা মা যেন ওর সাথেই আছে। কিন্তু এখন ও কী দেখবে? রাজিতার ছোট খালা শাশুড়ি এসেছে, ওর আর চাচু এসেছে। ওর খালা শাশুড়ি এসে রাজিতার পাশে বসে বলতে লাগলেন, তুমি ঠিক আছো তো? আনানটা তোমাকেই প্রোটেক্ট করতে পারলো না। এই ছেলেটা কি হয়েছে কে জানে। এইসব ছিনতাইকারীদের উপদ্রব এত বেড়েছে, মনে হয় দেশে আইন কানুন কিছুই নেই, মগের মুলুক হয়ে গেছে। দিনে দুপুরে ভিড়ের মাঝে থেকে ছিনতাই। আচ্ছা, এত ভিড়ের মধ্যে আমরা পা ফেলার জায়গা পাই না, আর ছিনতাইকারী চোর এরা পালায় কিভাবে? খালামণি, আমি ঠিক আছি, তেমন কিছুই হয়নি। আনান শুধু আমায় ভয় পাইয়ে দিয়েছে। এই যে দেখুন, আমি ঠিক আছি। ঠিক থাকলে কি হবে? ভয় তো পেয়েছিস নাকি? এখন তো আমার নিজেরই খারাপ লাগছে। কেন যে তোদের আমার ওখানে যেতে বলেছিলাম? আমার ওখানে না গেলে হয়তো এমনটা হতো না। তুইও না এসে শুরু হয়ে গেছিস। মেয়েটাকে একটু রেস্ট নিতে দে। কেবল ওর চাচা গেল, আবার এখন তুই। আর ভাগ্যে যেটুকু হওয়ার সেটুকু হবে, কিন্তু সচেতন থাকতে হবে আমাদের সবাইকে, যেন পরে এমনটা না হয়। আনানের মা আনানের খালাকে ওই ঘর থেকে নিয়ে গেলেন। তারপর রাজিতার জন্য নিয়তিকে দিয়েই খাবার পাঠালেন, কারণ আনান ওকে বিছানা থেকে নামতে মানা করেছে। রাজিতা আনানের এই বাড়াবাড়িটা নিতেই পারছে না। আরে বাবা, ওর গলায় একটু ছিলে গিয়েছে, এতে বেড রেস্টের কী আছে? আবার নাকি কথাও বলা যাবে না বেশি, গলাতে টান পড়বে। আনান ফ্রেশ হয়ে এসে রাজিতাকে খাইয়ে দেওয়ার জন্য খাবার প্লেট হাতে নিতেই রাজিতা ওর হাত ধরে বলল, আরে তুমি কি করছো? এটা আমি নিজেই খাচ্ছি। আরে বাবা, আমার গলা ব্যথা, হাতে নয়। তুমি বুঝতে পারছো না কেন? এতটুকুতে এমন যত্ন করলে আমি তো 2 দিনে অলসের ডিব্বা হয়ে যাব। তখন তোমার সেবা করব কি করে? তুমি চাও না যে তোমার বউ তোমাকে সেবা করুক? সে আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। কথাগুলো বলে আনান রাজিতাকে নিজ হাতে খাইয়ে দিল। আনানের সেবা যত্ন পেয়ে রাজিতা মুগ্ধ। ওকেও যে কেউ এত ভালোবাসতে পারে তাও কখনো কল্পনাও করতে পারেনি।
রাজিতার গলার ক্ষতটা প্রায় ঠিক হয়ে গিয়েছে। আজ 3 দিন রাজিতা ভার্সিটি যায় না। আনানের করা নির্দেশ বাসায় বসেই পড়াশোনা করতে হবে। রাজিতা ভাবে যে এর চেয়ে ক্লাস করাও ভালো। সারাদিন কখনো পড়াশোনা করা যায়? সামনে পরীক্ষা, পড়াশোনা না করেও উপায় নেই। দুপুরে খাওয়া দাওয়া শেষে রাজিতা একটু পড়তে বসলো। বিছানায় বসে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে উঠে যায় রাজিতা। সামনে দেখে আনান, মাথাটা নিচু করে রাজিতাকে দেখছে। রাজিতা আনানকে দেখে উঠতে চাইলে আনান বলল, আচ্ছা উঠতে হবে না, বুদ্ধ। বিছানায় পড়তে বসলে ঘুম তো পাবে। নেক্সট টাইম যেন দেখি চেয়ার টেবিলে বসে পড়ছো। আর ঘুম যখন পেয়েছো আগে ঘুমিয়ে নাও। ঘুম চোখে কখনো পড়া হয় নাকি? রাজিতা এবার উঠে বসেই বলল, সামনের সপ্তাহ থেকে কিন্তু আমি ক্যাম্পাসে যাব। দেখো আমার গলা একদম ঠিক হয়ে গেছে। একে তো কোথাও একটু ঘুরতে নিয়ে যায় না, তার উপরে এই কয়েকদিন আবার রুমবন্দি। আমার বউয়ের ঘোরাঘুরি শখ হচ্ছে নাকি? আচ্ছা কথা দিচ্ছি, তোমাদের সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই আমরা ঘুরতে যাব। তারপর রাজিতার গলার কাটা জায়গাটা খুঁটি খুঁটি দেখতে লাগলো আনান। সূক্ষ্ম একটা দাগ হয়ে গেছে। আনান সেখানে হাত দিয়ে রাজিতাকে বলল, ব্যথা কি আছে আর? না, সেরে গেছে। তোমার এত সেবা যত্ন বৃথা যেতে পারে বলো? তোমার এই সেবা যত্ন পাওয়ার জন্য হলো আমি প্রতি সপ্তাহে একবার করে অসুস্থ হতে চাই। আনান রাজিতার মুখে হাত দিয়ে বলল, আর একবারও এই কথা বলবে না। এই কয়দিন আমার কত চিন্তা হয়েছে তোমাকে নিয়ে, তা তুমি কি করে বুঝবে? বলতে বলতে ওখান থেকে চলে গেল আনান। রাজিতার চাচি বারবার ফোন করছে ওনাদের ওখানে যাওয়ার জন্য। আজ ছুটির দিন। আনান ভেবেছিল যে রাজিতাকে নিয়ে কোথাও একটা থেকে ঘুরে আসবে, কিন্তু ওর চাচার বাসায় না গেলেই নয়। সেদিন থেকে এতবার বলেছে ওর চাচি। রাজিতা অসুস্থ ছিল জন্য যেতে পারেনি, আজ তো যেতেই হবে। রাজিতাকে দেখে রিমি এগিয়ে গেল, তারপর ওর হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। সরি রে রাজি, ছবির ব্যাপারটা বা তোকে পছন্দ করার ব্যাপারে ভাইয়া কিছুই বলেনি। আমি সব করেছিলাম, তুই আমাকে মাফ করে দে প্লিজ। কথা দিচ্ছি আর এমনটা করব না। আমি জীবনে অনেক ভুল করেছি, জানি না সেগুলোর ক্ষমা পাবো কি না। কথাগুলো বলে রিমি কান্না শুরু করে দিল। এমন সময় নীলা এসে বলল, রিমি, রাজি, নিয়ন ভাইয়া তোদেরকে ডাকছে। বলেই রাজিতার গলা চেক করে দেখলো নীলা। তারপর বাকি সবার সাথে কথাবার্তা বলে নিয়ন, রিমি, রাজিতা আর আনানকে নিয়ে ছাদে চলে গেল কথা বলার জন্য। সবাই চুপচাপ আছে, একে অন্যের দিকে আর চোখে তাকাচ্ছে। নিয়ন নীরবতা ভঙ্গ করে রিমিকে উদ্দেশ্য করে বলল, এইবার বল, তুই এসব কেন করেছিস? আর আমার নামই বা কেন নিয়েছিস? তুই দাদিদের সাথে আমার সাথে এমনটা কেন করলে রিমি? আমি এতদিন তোকে কিছু বলিনি, কারণ রাজিতার এই ব্যাপারটা সব জানা উচিত, আর আনানেরও। হিংসার বশবর্তী হয়ে আমি এসব করেছি। ওরা তো ভালো বিয়ে হয়েছে, এর জন্য আমার হিংসা হতো। আনান ভাইয়া ওকে এত ভালোবাসে, তার জন্য আমার হিংসা হতো। ওকে এত ভালোবাসার কি আছে? তাই আমি ওদের মাঝে শুরুতে ঝামেলা পাকাতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই তো পাকিয়ে যাচ্ছি। প্লিজ রাজিতা, আমাকে ক্ষমা করে দে। আনান ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। রিমির মুখে কথাগুলো শুনে রাজিতা নির্বাক হয়ে গেছে। রিমি ওকে হিংসার চোখে দেখে, আর ও রিমিকে নিজের বোনের মতো দেখত। রিমির কথাগুলো শেষ হতে না হতেই নিয়ন ওর গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আনান আর রাজিতা যেন নীরব দর্শক হয়ে দুই ভাই বোনের নাটক দেখছে। রিমি কান্নার মাত্রা বাড়িয়ে নিয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি মাকে বলেছিলাম যে তুমি রাজিকে পছন্দ করো, আর সেটা শুনেই সেদিন মা আনান ভাইয়ের মামিকে কথাগুলো বলে। মা নিজে থেকে সব বলেনি, আমার মুখে শুনে বলেছিল। আর আমি এটাও দেখেছিলাম যে আনান ভাইয়া আর রাজি কথাগুলো শুনে ফেলে। ওরা কেউ সেদিন মাকে কিছু বলে না। আমি তো ভেবেছিলাম যে সেদিন এসব শোনার পর কোনো একটা ঝামেলা হয়ে যাবে, কিন্তু আনান ভাইয়া এসব শুনেও রাজিকেই বিশ্বাস করলো। এটা দেখে আমার আরও বেশি রাগ হলো। তাই কিছুদিন পরে আমি তোমাদের ছবিগুলো আনান ভাইয়াকে পাঠাই, কিন্তু আফসোস ওরা সেটাও ধরে ফেলে। আমি এত কিছু করেও ওদের আলাদা করতে পারলাম না, অথচ নিজের ভাইয়ের থেকে আলাদা হতে চলেছি। আসলে হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, যেমনটা আমার হচ্ছে। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখন এমন হবে না। রাজি, আনান ভাইয়া, আপনারাও আমাকে ক্ষমা করুন। রাজি, তুই ক্ষমা করলে সবাই ক্ষমা করে দেবে। প্লিজ, আমার নিজের মাও আমাকে ভুল বুঝছে, আমার সাথে ভালো করে কথা বলছে না।
সবাই নির্বাক। রাজিতা ভাবতেও পারেনি যে রিমি ওকে এতটা হিংসা করে, হিংসার কারণে এত কিছু করে ফেললো, অথচ কেউ বুঝতেই পারলো না। রিমি আরও কিছু বলতে চাচ্ছিল, তখন নীলা এসে ওদের বলল যে ওর মা সবাইকে খেতে ডাকছে। তারপর চুপচাপ সবাই খেতে চলে গেল। রিমি চোখ মুছতে লাগলো, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো। রিমি সবার চোখে ফাঁকি দিয়ে কোনো রকমে বাসা থেকে বের হয়ে এসেছে। এই সময়ও বের হচ্ছে দেখলে সবাই নানান প্রশ্ন করতো, বিশেষ করে নিয়ন। রিমি তুহিনের অফিসের সামনের রেস্টুরেন্টে অপেক্ষা করছে। এখানেই ওর সাথে দেখা করতে চেয়েছে তুহিন। তুহিন হচ্ছে রিমির বয়ফ্রেন্ড। 2 বছরের মতন হয়ে গেল ওদের রিলেশনশিপের। রিমি তার ক্যাম্পাসের একটা প্রোগ্রামে তুহিনের সাথে ওর পরিচয়। ওদের দেখা হওয়াটা কম নাটকীয় ছিল না। সেগুলো মনে পড়তেই রিমির মুখে হাসি ফুটে উঠল। কিন্তু ইদানিং তুহিন ওকে এড়িয়ে চলা শুরু করেছে। ওর ফোন তোলে না, দেখা করতে চায় না। কিছু বললে বলে যে ওর নাকি সময় নেই, ব্যস্ত। অথচ এর আগেই এর চেয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও 2-1 দিন পরেই ওর সাথে দেখা করতো। প্রতি সপ্তাহে কোথাও ঘুরতে বের হতো। একটু পর পর ফোন করে ওর খোঁজ নিত। আর এখন এর কিছুই করে না। রিমি বুঝতে পারে না যে ও কি কোনো ভুল করেছে, যার জন্য তুহিন ওর সাথে এমন একটা ব্যবহার করছে। নাকি এই ভালোবাসাগুলো পুরাতন হয়ে গেলে এমনই হয়। তুহিন রিমির জীবনে প্রথম ভালোবাসা। ও ওকে কিছুতেই হারাতে চায় না। তুহিনকে যে ও নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। রিমি খেয়াল করেছে যে নিয়ন আসার পর থেকেই তুহিন এমন আজব ব্যবহার শুরু করেছে। নিয়ন ভাইয়া তুহিনের কথা জেনে যায়নি তো? নিয়ন ভাইয়াই তুহিনকে কিছু বলেনি তো? এসব ভেবেই ভয়ে আটকে ওঠে রিমি, আর তুহিনের জন্য অপেক্ষা করতে থাকে। খাওয়া দাওয়ার পরে রাজিতা ওর রুমে শুয়ে পড়ে। অনেকদিন পর নিজের রুমটাতে ভালোই লাগছে। আনান নিয়নের সাথে গল্প করছিল। দুজনের ভালোই ভাব হয়েছে দেখে রাজিতার ভালোই লাগছে। আবার ভয়ও হচ্ছে যে নিয়ন আবার নতুন কোনো চাল চালেনি তো। রিমির কথা সত্যি হয়ে থাকলে তো নিয়ন চাইবে যেন রাজিতা আর আনান আলাদা হয়ে যাক। ওদের দুজনের আলাদা গল্প কি হতে পারে? নিয়ন যদি আবার রাজিতার নামে উল্টাপাল্টা কিছু বলে, আনান কি সেগুলো বিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে রাজিতা। আনান নিয়নের কাছ থেকে রাজিতার গল্প শুনতে থাকে। ওর কি পছন্দ, কি অপছন্দ, কি করতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে, সব। গল্প শেষে আনান রাজিতার রুমে গিয়ে দেখে যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত রাজিতাকে দেখতে আনানের কী যে ভালো লাগে। মনে হয় সারাক্ষণ এই ঘুমন্ত মুখটা দেখে কাটিয়ে দেখ। আনান এইসব ভাবতে থাকে। তারপর রাজিতার পাশে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণের মধ্যেও নিজেও ঘুমিয়ে পড়ে। পুরো আধা ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হলো রিমিকে। তারপর হাতের ঘড়িটা দেখতে দেখতে সাদা কালারের একটা শার্ট আর কালো প্যান্ট, কোট আর টাই পরে তুহিন প্রবেশ করলো রেস্টুরেন্টে। পায়ের জুতার কালারটাও কালো। পুরো ব্ল্যাক ডায়মন্ডের মতন লাগছে আজ তুহিনকে। আজ আবার নতুন করে তুহিনকে দেখছে রিমি। কাছের মানুষগুলো দূরে যেতে শুরু করলে তাদের বোধহয় আবার নতুন মনে হয়। এই ছেলেটার প্রেমেও 1000 বার পড়তেও রাজি, ভাবতে থাকে রিমি। রিমির সামনের চেয়ারটায় বসতে বসতে তুহিন বলতে থাকে, যা বলার তাড়াতাড়ি বলবে, আমার হাতে একদম সময় নেই। তোমাকে মানা করেছি আমার অফিসের টাইমে বিরক্ত করবে না, তারপরও তুমি তো এমন ছিলে না তুহিন। কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি কোনো ভুল করেছি? আমি কোনো ভুল করে থাকলে সেটাও বলো। তোমার এই ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না। কে বলছে সহ্য করতে? যাওয়ার পথ খোলাই আছে, যখন খুশি চলে যেতে পারো। আমি তো তোমাকে আটকে রাখিনি, তাই না? তুমি এমন করে কেন কথা বলছো আমার সাথে? তোমার মুখে এমন কথা শুনলে আমার যে ভীষণ কষ্ট হয়, সেটাকে তুমি বোঝো না? সামনে নীলাপর বিয়ে, নিয়ন ভাইয়াও চলে এসেছে। তুমি তো বলেছিলে যে নিয়ন ভাইয়া আসলে তুমি সব জানাবে। তাহলে এমন কেন করছো? আর কোথায় যাওয়ার কথা বলছো আমাকে? বাংলা কথা বুঝতে পারো না নাকি? আমার সাথে যদি তোমার ভালো না লাগে, আমার ব্যবহার যদি সহ্য না হয়, তো তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো। আশা করি এবার বুঝতে পেরেছো। তুহিন, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমিও তো আমাকে ভালোবাসো। কি হয়েছে আমাকে বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। প্লিজ এমন করো না। রিমির কথা শুনে তুহিন হাসতে থাকে। তোমার নিয়ন ভাইয়ার সাথে তো আমি দেখা অবশ্যই করব। ওনার সাথে কথা না বললে সত্যিটা জানবো কি করে বলো? এতদিন যে আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। এইসব তুমি কি বলছো তুহিন? একবার আমাকে বলেছো তোমার জীবন থেকে চলে যেতে, আবার বলছো যে আমার ভাইয়ার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছো। তুমি আসলে কি চাইছো বলো তো? এটাই যে এখন তোমার ভাইয়া বুঝতে পারবে যে বোন কষ্ট পেলে কেমন লাগে। আমি তোমার ভাইয়ের কষ্টটা দেখতে চাই। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার ভালোবাসায় হাবুডুবু খাও। তুহিন, কি বলছো তুমি এসব? আমাকে কষ্ট দিয়ে, মানে আমার ভাইয়ের কষ্ট দেখে তোমার কি লাভ?
তুহিন এবার রেগে গিয়ে বলতে লাগলো, তোমার কি মনে হয় রিমি তোমাকে আমি অনেক ভালোবাসি? না, একদমই না। এটা তো একটা অভিনয় ছিল মাত্র। তোমার ভাই, তোমার নিয়ন ভাই আমার বোনের ভালোবাসাকে অপমান করেছে। 6টা বছর রিমি, 6টা বছর ওনারা রিলেশনশিপ কন্টিনিউ করেছে, কিন্তু তারপর জানি না কেন তোমার ভাইয়া আমার বোনকে রেখে বিদেশে চলে গেছে, কোনো খোঁজ পর্যন্ত নেয়নি। এই 3টা বছর আমার বোন কষ্ট পাচ্ছে, আমি ভাই হয়ে বোনের কষ্টগুলো কি করে সহ্য করছি ভাবো। তুহিনের জোরে কথা শুনে আশেপাশের অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে দেখে রিমি বলল, তুহিন আসতে বলো, সবাই দেখছে। দেখুক, আমি তো পুরো পৃথিবীকে দেখাতে চাই যে আমি আমার বোনকে ধোঁকা দেওয়ার প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি। আমার বোনকেও বলতে চাই, আমি তো তোমার ভাইয়ের রিয়াকশনটা দেখার অপেক্ষায় আছি। তার মানে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি, পুরোটাই তোমার নাটক ছিল। আমাদের দেখা হওয়া, কথা হওয়া, ভালোবাসা সবটাই অভিনয়, সবটাই মিথ্যে। তুমি এটা কেন করলে তুহিন? হতে পারে ভুলটা তোমার বোনেরই ছিল, আর যদি নিয়ন ভাইয়ের দোষ থেকেও থাকে তার শাস্তিটা তুমি আমাকে কেন দিচ্ছ? আমি কি দোষ করেছি? আমি তো শুধু তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি, এটাই কি আমার অপরাধ? ওকে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কাল বিকেলে ঠিক এইখানে তোমার ভাইকে নিয়ে আসবে, আমিও আমার বোনকে নিয়ে আসবো। আমি সত্যিটা জানতে চাই। যদি আমার বোনের দোষ থেকে থাকে তাহলে আমি তোমার ভালোবাসাকে গ্রহণ করে নিব, আর যদি তোমার ভাইয়ের দোষ থাকে তাহলে আমি কখনো তোমাকে বা তোমার ভাইকে ক্ষমা করতে পারবো না। গ্রহণ করবে মানে কি তুহিন? তার মানে কি, তার মানে তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? জানি না, আমি জানি না তোমাকে ভালোবাসি কিনা। আমি শুধু এতদিন এটাই ভেবেছি যে তোমার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে হবে, ব্যাস। কাল তোমার ভাইয়ের সাথে এখানে আসবে, এটাই লাস্ট কথা। ওকে তুহিন, তুমি যদি এতদিন অভিনয় করে থাকো তাহলে কংগ্রাচুলেশন, কারণ তুমি তো অভিনয়ের নাম্বার 1। ভালোবাসা যদি নাই থাকে আমি কেন তোমাকে আঁকড়ে ধরে পড়ে থাকবো? আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি চাই না আমার জন্য আমার ভাইয়া কষ্ট পাক। তবে হ্যাঁ, আমি তোমাকে সত্যটা জানার জন্য হেল্প করব, অবশ্যই করব। আর সেখানে যদি আমার ভাইয়ের দোষ নাও থাকে, ভেবো না আমি তোমার অফার গ্রহণ করে নিব। আমার ভালোবাসা এতটা সস্তা নয় যে একজন অভিনেতার কাছে তা বিক্রি হয়ে যাবে। আমি আমার ভালোবাসা এমন কাউকে দিতে চাই না যে ভালোবাসার মূল্যই বোঝে না। কাল বিকেলে আমি আসবো আমার ভাইয়াকে নিয়ে, তুমিও এসো তোমার বোনের সাথে, সব সত্য জানা যাবে। বলেই কান্না করতে করতে রিমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তুহিনও উঠে পড়ল। রিমি খাবারের অর্ডার করেছিল, সেগুলো আর কারোর খাওয়াই হলো না। তুহিন বিলটা মিটিয়ে চলে গেল অফিসে। রিমি ভাবতে লাগলো যে এসব হয়তো ওর পাপের ফল। ও রাজিতার ক্ষতি করতে চেয়েছিল, আর এখন ওর নিজের জীবনটাই উথাল পাথাল হয়ে গেল। যাকেও এত ভালোবাসলো সে তাকে মোটেও ভালোবাসেনি, অভিনয় করে গেছে। মানুষ যে বাস্তব জীবনে এত ভালো অভিনয় করতে পারে তা তুহিনকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না রিমি। রিমির নিজেকে বড্ড অসহায় লাগছে, মন খুলে কান্না করতে মন চাচ্ছে। মনে হচ্ছে কাউকে জড়িয়ে ধরে কান্না করলে ভালো লাগবে। রাজিতা ওকে কত বিশ্বাস করতো, ও নিজেও তো রাজিতার বিশ্বাস ভেঙে দিয়েছে। তার মানে রাজিতাও নিশ্চয়ই এমনভাবেই কষ্ট পেয়েছে। রাজিতার কথা ভেবে ওর খারাপ লাগা শুরু করে। নিজের ভুল বুঝতে পেরে খুব খারাপ লাগে রিমি। রাজিতা, নিয়ন, আনান ওরা কি ওকে কখনো ক্ষমা করবে না? রাতেই নিয়ন আনন্দের যেতে দিল না। রাজিতাও রাজি ছিল জন্য আনানাল জোর করলো না। বিয়ের পর থেকে রাজিতার এখানে থাকা তো দূরে থাক, বেশি আশাই হয়নি। নিয়ন জানালো যে ওরা আজ রাতে বাইরে ডিনার করবে। পরিবারের সবাই একসাথে রেস্টুরেন্টে ডিনার মজাই হবে। রাজিতা অনেকক্ষণ ধরে খেয়াল করছে যে রিমি চুপচাপ বসে আছে, না তো কিছু খাচ্ছে আর না তো কারোর সাথে কথা বলছে। রিমিকেও মন থেকে আপন ভাবতো, তাই রিমি যাই করুক না কেন ওর মন খারাপ দেখে রাজিতার মোটেও ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা, ও নিজের ভুল বুঝতে পেরেছে। মানুষকে একটা সুযোগ তো দেওয়া উচিত। তাই রাজিতা ভাবলো যে ও রিমিকে ক্ষমা করে দেবে, আর ওকে বিশ্বাস হয়তো করতে পারবে না আগের মতন। কিন্তু ওকে যদি বলে দেয় যে ক্ষমা করে দিয়েছে, তাহলে হয়তো ওর মনটা খারাপ আর থাকবে না। সবাই খুব আনন্দের সাথেই ডিনার সম্পন্ন করলো। সবাই অনেক খুশি, শুধুমাত্র রিমির মনটাই খারাপ। খারাপ হওয়ারই কথা, কেউ ওর সাথে ভালো করে কথা বলছে না। ব্যাপারটা সবাই জেনে গিয়েছে যে রিমি রাজিতার সংসার ভাঙতে চেয়েছিল। ব্যাপারটা সত্যিই অনেক জঘন্য। নিয়ন আর আনানের গল্প যেন শেষই হচ্ছে না। রাজিতা কিছুক্ষণ ওর চাচি আর নীলার সাথে গল্প করলো। অনেকদিন পর আগের মতো কথা বলতে পেরে রাজিতার খুব ভালো লাগছে। ওর শাশুড়ি শ্বশুর ওকে অনেক ভালোবাসে শুনে ওর চাচি আর নীলা খুশি হলো। ওর চাচি তো বলেই ফেললো, নিশাদ আর ওর বাবা মা এমন হলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না নীলুকে নিয়ে।
দুই বোনটা যে আমার কেমন হবে কে জানে। আর রেমির বিয়ে দিলে শ্বশুর বাড়িতে গিয়ে কি যে করবে সেই চিন্তাতেই আমি অস্থির। আগে ভাবতাম যে ওকে নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এখন তো বড্ড ভয় হয়। রাজিতা ওর চাচিকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না ছোট আম্মু, দেখবেন নিশাদ ভাইয়া আপুর অনেক খেয়াল রাখবে। আমার তো মনে হয় ওনার পরিবারের সবাইও অনেক ভালো হবে। দেখলেন না, ছেলের পছন্দ করার মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। কত পছন্দ করেছে আপুকে ওনারা। আর রিমিও আস্তে আস্তে সব শিখে যাবে। তাই যেন হয়। আমরা তো জানতাম যে রিমি তোকে অনেক বেশি সাপোর্ট করে, কিন্তু রিমি যে তোকে এত বড় সর্বনাশ করতে চাইছিল তা কে জানতো। আর আমি নিজেও তো ওর কথা শুনে তো শ্বশুর শাশুড়িকে কত কথা শুনিয়ে দিলাম বল। তুই আমাকে মন থেকে মাফ করে দিয়েছিস তো রাজি? আরে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। আর আমি তো ঠিক আছি, এটা বড় কথা। আমি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চাই, একা একা কখনো সুখী হওয়া যায় না যে। তারপর নীলাকে উদ্দেশ্য করে রাজিতা বলল, আরে নীলু আপু, আমার পরীক্ষা শেষ হওয়ার আগে বিয়ের তারিখ দিলে কিন্তু খবর আছে। নিশাদ ভাইয়াকে বলবে যে আরও মাসখানেক ওয়েট করতে। আমার পরীক্ষার মধ্যে বিয়ে হলে আমি মজা করব কি করে? নীলা একটা লাজুক হাসি দিয়ে বলল, আমি কি বলবো, ওরা যা করবে তাই তো ঠিক নাকি? নিয়ন ভাইয়ের জন্য এতদিন দেরি করা হলো, এখন আবার দেরি করবে কিনা আমি কি করে জানবো? ওকে, তোমার জানতে হবে না, আমি নিশাদ ভাইকে বলে দিব নে। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তো আমি কথা বলতে পারি। তুই না শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছিস। আমি জানি নিশাদ কেমন ছেলে আর তুই কেমন মেয়ে। সেদিন তো আমি শুধু... আচ্ছা থাক, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি কি ভাবছিলে। আসলে দুজন মানুষের মধ্যে বিশ্বাস থাকাটা জরুরি। বিশ্বাস উঠে গেলে অন্যান্য ঝামেলার বাসা বাঁধতে থাকে। আসলে রিমির মুখে তোর আর নিয়ন ভাইয়ার কথা শুনে আমার মনে হয়েছিল যে নিশান্তর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেন না যায়। সেই দিন যেভাবে তোর দিকে তাকিয়েছিল, পরে শুনলাম যে প্রায় তোর মতো দেখতে নাকি ওর এক রিলেটিভ ছিল, মারা গেছে, তাই ও তোর দিকে এভাবে তাকিয়েছিল। প্লিজ সেদিনের ব্যবহারের জন্য কিছু মনে করিস না। আচ্ছা আপু, আমার পরীক্ষার মধ্যে বিয়ে না করলেই হবে, আমি আর কিছু জানি না। তারপর আরও কিছুক্ষণ ওরা দুজন গল্প করলো। ওর চাচি গিয়ে শুয়ে পড়ল। নীলার সাথে রাজিতা কখনো এমন মন খুলে কথা বলেনি, কিন্তু আজ কেন জানি নীলার সাথে ওর কথা বলতে অনেক ভালো লাগছিল। রাজিতা রুমে গিয়ে দেখলো যে আনান শুয়ে শুয়ে ফোন টিপছে। রাজিতা রুমে ঢুকতেই বলল, তা আমার মহারানী গল্প করা শেষ হয়েছে? আমি তো ভাবছিলাম যে আজ রাতটা আমাকে একাই শুতে হবে। তো অবশেষে তিনি এলেন, অপেক্ষার অবসান ঘটালেন। এবার কি শুয়ে পড়বেন, নাকি গল্পের ঝুলিতে এখনো কিছু গল্প জমা আছে? না মানে আমার জন্য আর কি। রাজিতা দরজা লাগাতে লাগাতে বলল, তুমিও তো এতক্ষণ গল্প করছিলে নাকি? নিলয় ভাইয়ার সাথে ভালোই ভাব হয়েছে তোমার দেখছি, তা কি এত গল্প করলে শুনি? আসলে নিয়ন ভাইয়া মানুষটা অনেক ভালো। ও, তোমাকে বলেছিলাম না যে নিয়ন ভাইয়ার ব্রেকআপ হয়েছে? সেই গল্পই শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। মানুষ ছোট ছোট ভুল নিয়ে কতদিনের সম্পর্কটাকে শেষ করে দেয়। আমার মনে হয়েছে ওই মেয়েটা যদি এখনো সিঙ্গেল থাকে তো তুমি চাইলেই হয়তো পারবে ওনাদের দুজনকে এক করে দিতে। রাজিতা বিছানায় উঠতে উঠতে বলল, আমি পারবো মানে? ও শিট, আমার একটু রিমি রুমে যেতে হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, ওর মনটা খুব খারাপ। এই সময়টাতে আমি ওর পাশে গেলে হয়তো মনটা খারাপ কিছুটা কমবে। সবাই যদি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় তাহলে ও কোথায় যাবে বলো? তুমিও না পারো বটে, যে তোমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল তার মন খারাপ দূর করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। রাজিতা আবারও দরজাটা খুলে যেতে যেতে বলল, দুটো আলাদা জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর ভুল বুঝতে পেরেছে। ওকে একটা সুযোগ তো দেওয়াই যেতে পারে, ঠিক না? কথাগুলো বলতে বলতেই রাজিতা আনানের চোখের আড়াল হয়ে গেল। রাজিতা রিমির ঘরে ঢুকতেই রিমি বিছানা থেকে উঠে রাজিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর বলল, রাজি প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে যে কেউ আমাকে ক্ষমা করবে না। অনুতাপের আগুনে যে আমি ঝুলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আমি জানি তোর অভিশাপের কারণে আমি এভাবে কষ্ট পাচ্ছি। তোর মতো একটা মেয়েকে কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকতে পারি বল? রাজিতা ওকে শান্ত করে বিছানায় বসালো। তারপর নিজেও ওর পাশে বসে বলল, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর আমি তোমাকে অভিশাপ কেন দেব? আমি তোমাকে কোনো অভিশাপ দেইনি। আমি তোমাকে অভিশাপ দিতে পারি বলো? আমি জানি অভিশাপ দিতে হয় না, মন থেকে চলে আসে।
আর আমার প্রতি তোর অভিশাপটাও তোর মন থেকে চলে এসেছে। তুই আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছিস তো? হুম, আমি একদম মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার এই গোমরা মুখ যে এইবার একটু হাসো। রিমি কান্না কিছুটা থামিয়ে সত্যি একটু হাসলো। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তোর থেকে আমি একটা কথা লুকিয়েছি, তোকে বলা উচিত ছিল, কিন্তু বলতে সাহস পাইনি। কিন্তু আজ তোকে বলতেই হবে, কারণ এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে রক্ষা করতে। বল, আমাকে হেল্প করবি? আরে আগে বলবি তো কি হয়েছে? সব কিছু না জানলে হেল্প করবো কি করে, বল। তারপর রিমি তুহিনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা, নিয়নের সাথে তুহিনের বোনের ব্রেকআপ সবটা খুলে বলল। রাজিতা সবটা শুনে যেন হাঁ হয়ে গিয়েছে। আনানের বলা কথাগুলো তখন রাজিতার মনে পড়লো যে আনানও তো ওকে বলেছিল যে একমাত্র ওই পারবে নিয়নকে হেল্প করতে, কিন্তু কিভাবে আর ওই বা কেন? কী রে, এবার বল, কাল নিয়ন ভাইয়াকে তুই রেস্টুরেন্টে নিয়ে যেতে তুই আমাকে হেল্প করবি তো? আমিও জানতে চাইছি 3 বছর আগে কি হয়েছিল, যার শাস্তি আজ আমাকে পেতে হচ্ছে। সেটা না হয় আমি নিলয় ভাইয়াকে রাজি করাবো। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুহিনের বোনের কি বিয়ে হয়ে গেছে বা অন্য কোথাও রিলেশন আছে? না মানে আনান বলেছিল যে উনি এখনও সিঙ্গেল থাকলে নাকি নিলয় ভাইয়ার সাথে আবার মিল করিয়ে দেওয়া যাবে, কেননা নিলয় ভাইয়া নাকি এখনও ওই মেয়েটাকে ভালোবাসে। আর নিলয় ভাইয়া যদি এখনও ওই মেয়েটাকে ভালোবাসে তাহলে ব্রেকআপ কেন করেছিল? তার মানে তো এটা নয় যে ব্রেকআপ নিয়ন ভাইয়া নয়, ওই মেয়েটাই করেছিল। তাহলে তো তুহিনের মুখের ওপর জবাব দিয়ে দিতে পারবো। ও নিজের বোনের জন্য আমার ভালোবাসা নিয়ে এভাবে কী করে খেলতে পারলো? আমার ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে। আচ্ছা এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আর নিশ্চিন্তে ঘুমা, আমি কথা দিচ্ছি কাল বিকেলে অবশ্যই নিলয় ভাইয়াকে ওই রেস্টুরেন্টে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, যদি আমার দরকার হয় তবে আনানকে বলে আমি নিজেও যাব। তুই এবার ঘুমা। রাজিতা ওর রুমে গিয়ে দেখলো আনান রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়েছে। আনান ঘুমিয়ে পড়েছে ভেবে রাজিতা ধীরে ধীরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে আমার বউটার আমার কথা মনে পড়লো। আমি তো ভাবলাম যে আজ হয়তো আমার বউটাকে হারিয়েই ফেললাম। তুমি পাশে না থাকলে কয়েক মিনিটে যেন কয়েক ঘন্টা মনে হয় এখন। রাজিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল আনান। আনানের ফিসফিসানি কথাগুলো শুনে রাজিতা ওর দিকে ঘুরতেই আনান ওর কপালে আলতো করে একটা চুমু দিল। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, আমার ভালোবাসার চিহ্ন কোথায়? তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু আজ আর ঘুমাতে দিব না। তখন থেকে তোমার জন্য ওয়েট করছে, আর তোমার কোনো খবরই নেই। রাজিতাও আনানের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, এবার ঘুমাও। এভাবে জড়িয়ে ধরে রাখলে আমি ঘুমাবো কেমনে? এত জোরে কেউ ধরে? আমার বউকে আমি যেভাবে খুশি ধরবো, যেখানে খুশি ধরবো। আমি ভেবে রেখেছি যে আজ রাতে তোমাকে ঘুমাতে দিব না। তুমি আমাকে এতক্ষণ ওয়েট করিয়েছো, তাই আজ শাস্তি তো পেতে হবে। আর শাস্তিটা কি হতে পারে তা তো তুমি ভালো করেই জানো। রাজিতা লজ্জা পাচ্ছে দেখে আনান আবারও বলল, তোমার লজ্জা পাওয়া দেখে মনে হচ্ছে যেন আজকে আমাদের বিয়ে হয়েছে। স্বামীকে এত লজ্জা পাওয়ার কি আছে শুনে? আচ্ছা তুমি যে তখন বলেছিলে যে নিলয় ভাইয়া আর ওনার গার্লফ্রেন্ডকে মিলিয়ে দেওয়ার জন্য আমার হেল্প দরকার, কেন বলো তো? আমি ওনাদের কিভাবে হেল্প করতে পারি? আনান রাজিতার মুখটা নিচের দিকে আরও এগিয়ে নিয়ে তারপর কানের কাছে আবারও মুখ নিয়ে বলল, যা শোনার পরে শুনবে, এখন অন্য করে কথা বলবে না, ওকে? শুধু আমি আর তুমি এখন শুধু আমাদের কথা বলবে। তারপর দুজনে ডুব দিল ওদের ভালোবাসার সাগরে। সেখানে থেকে কেউ হয়তো আর ওদের খুঁজেই পাবে না। রাজিতা আনানের মুখে এটা শুনে অবাক হয়ে গেছে যে নিয়ন আর ওর গার্লফ্রেন্ড তুবার মধ্যে ব্রেকআপের কারণ নাকি আর কেউ নয়, রাজিতা নিজে। রাজিতার জন্য নিয়ন ওর 6 বছরের রিলেশনশিপ নষ্ট করে ফেলেছে, আর ও কিনা নিয়নকে ভুল বুঝছিল। তার মানে নিয়ন ঠিক রিমি ওর সাথে আনানের বিচ্ছেদ ঘটাতে চেয়েছিল। তার শাস্তি অবশ্য অনেকটা পেয়ে গেছে এই কয়েকদিনে, কিন্তু নিয়নকে শুধু শুধু ভুল বুঝেছিল রাজিতা আর আনান। নিয়ন আর তুবা ক্লাসমেট ছিল, কলেজ লাইফ থেকে দুজনের রিলেশন। তারপর দুজনে একই ভার্সিটিতে ভর্তি হয়, যার ফলে ওদের রিলেশনশিপটা আরও গভীর হতে থাকে। তুবার একটা কমপ্লেইন ছিল যে নিয়ন কেন তুবাকে ওর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় না। আর তাছাড়া ক্যাম্পাসের বাইরে নিয়ন তুবাকে তেমন একটা সময়ও দিতে পারতো না। বাকি ফ্রি সময়টা রাজিতা আর রিমিকে নিয়ে কাটাতো, যা তুবার একদম পছন্দ ছিল না। নিয়ন রাজিতার এত কেয়ার করে এটা যেন তুবার সহ্যই হতো না।
তুবা একদিন রাগের বশে বলেই ফেলে যে নিয়ন রাজিতার এত কেয়ার করে কারণ ও রাজিতাকে বিয়ে করবে তাই, আর তুবাকে জাস্ট টাইম পাস করার জন্য রেখেছে, যাতে করে কলেজ আর ভার্সিটিতে সময়টা ভালো মতো কেটে যায়। আর এটাই ছিল তুবার জীবনে করা সবচেয়ে বড় ভুল। রাজিতাকে নিয়ন নিজের বোনের মতোই ভালোবাসে। এটাও তুবাকে অনেকবার বুঝিয়েছে যে ওর কাছে রিমিও যা, রাজিতাও তাই। কিন্তু তারপরেও তুবা যখন ওকে আর রাজিতাকে নিয়ে কটু কথা বলে, তখন নিয়ন আর রাগটাকে কন্ট্রোল করতে পারে না। তুবাকে একটা থাপ্পড় দিয়ে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। আর তার কিছুদিন পরে নিয়ন বিদেশে চলে যায়। এর মধ্যে তুবাও আর ওর সাথে যোগাযোগ করেনি, আর নিয়নও যোগাযোগ করেনি। ছোট্ট একটা বিষয় নিয়ে রাগারাগি আর অভিমান দুজনের সম্পর্কটাকে এভাবেই শেষ করে দিয়েছে। রাজিতা আর আনান সকালে ওর চাচার বাসা থেকে বের হইলেও নিয়নকে রাজি করিয়ে এসেছে যে বিকেলে ওদের সাথে রেস্টুরেন্টে যেন দেখা করে, ওর জন্য সারপ্রাইজ আছে। নিয়ন আনান আর রাজিতার কথা ফেলতে পারেনি, তাই রাজি হয়ে গেছে। তুহিন ওর বোন তুবাকে নিয়ে এসেছে। রিমি, আনান আর রাজিতাও গিয়েছে। নিয়ন শুধু বাদ আছে। রিমিরা এক টেবিলে বসেছে, অন্যদিকে তুহিন আর তুবা একটা টেবিলে বসেছে। নিয়ন আর তুবার দেখা হওয়ার পর দুজনের প্রতিক্রিয়া দেখার জন্য সবার তর সইছে না। নিয়ন ঢুকে আনান আর রাজিতাকে খুঁজতে লাগলো, কিন্তু তুবাকে দেখেই ওর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ও সোজা তুবাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই তুবাও নিয়নকে খেয়াল করলো আর সাথে সাথে উঠে দাঁড়ালো। তারপর দুজন একসাথে বলে উঠল, তুমি? ততক্ষণে তুহিন উঠে নিয়নকে বলতে লাগলো, আপনি কেন আমার বোনকে ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর দিন, আমার এর জবাব চাই। আপনি আমার বোনের ভালোবাসাকে কেন অপমান করেছিলেন? কেন? 3টা বছর। তুবা একটা ধমক দিয়ে তুহিনকে থামিয়ে দিয়ে বলল, তুহিন, এসব কী ধরনের অভদ্রতা? আমরা একটা রেস্টুরেন্টে আছি, আর তুই ওর সাথে এমনভাবে কথা বলতে পারিস না। আপু, তুমি এই ছেলেটার জন্য আমাকে কথা শোনাচ্ছ, যে তোমাকে এতদিন এত কষ্ট দিল, যার জন্য তুমি নিজের ভাইকে ধমক দিচ্ছ? নিয়ন আনানের দিকে তাকাতেই আনান ইশারায় বুঝিয়ে দিল যে ওরাই ওদের ডেকেছে। নিয়ন তখন তুবাকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাইকে বলনি কিছু? এতটা যখন বলেছে এটাও বলে দিতে যে আমি তোমার যোগ্য ছিলাম না বলে তুমি আমার সাথে থাকতে চাওনি, তাহলে বেচারা এত কষ্ট পেত না। আর হ্যাঁ, তুমি শোনো, কোনো কিছু পুরোপুরি না জেনে কখনো কাউকে ব্লেম দিতে নেই, এটা খুব বাজে একটা কাজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওর কথা শুনে তুবা বলল, ও তো ভুল কিছু বলেনি। তুমি তো আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে, প্রথমে ক্যাম্পাস থেকে, তারপর দেশ থেকে, আর তারপর আমার জীবন থেকে। একটাবার আমার খোঁজ নেওয়ার ট্রাই করেছো? 6 বছরের রিলেশন এত সহজে কি করে ভুলে গেলে তুমি? জাস্ট একটা মুহূর্তে তুমি সব তছনছ করে দিলে। তুমি আমাকে বোঝাতে, আমি বুঝতাম, কিন্তু তুমি তো আমাকে ছেড়েই চলে গেলে, কিছু বলার সুযোগ পর্যন্ত দিলে না। কেন এমন করলে? নিয়ন একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, বুঝাতাম তোমাকে, আর কতবার বুঝাতাম বলো? 1 বার, 2 বার, 3 বার, অনেকবার তোমাকে বুঝিয়েছি যে আমি আর রাজিতা শুধুই ভাই বোন, এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরও যদি তুমি আমার সাথে ওকে সন্দেহ করো, আমি সেটা কি করে মেনে নিতাম বলো? তারপরও তো দেশে অনেক কয়দিনই ছিলাম, কই তুমি একবার আমার খোঁজ নিয়েছিলে? কবে দেশে ফিরেছো? কেমন কাটলো বিদেশের জীবন? ওখানে নিশ্চয়ই কাউকে জুটিয়ে নিয়েছিলে টাইম পাস করার জন্য। তুমি কি বদলাবে না কখনো? ভালোবাসা মানুষ কোনো জামা কাপড় নয় যে ইচ্ছে মতো বদলিয়ে ফেললাম। তোমার কি খবর? বিয়ে করেছো? হাজব্যান্ড কি করে? আমাকে তোমার কি মনে হয়? তুমি চলে গেলে আর আমি হাসতে হাসতে অন্য একজনকে বিয়ে করে নিলাম? বিয়ে করলেই কি ভালোবাসা হয়ে যায় বলো? তা কার অপেক্ষায় দিন গুনছো? কেউ আছে নাকি স্পেশাল? ঠিক তখন পাশ থেকে রাজিতা উঠে এসে তুবাকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে ভাবি রাখতে পারি? নিলয় ভাইয়ের বউকে দেখার খুব ইচ্ছে ছিল, যদিও আরও অনেক ইচ্ছে ছিল, তবে আপাতত এটা পূরণ করতে চাই। তখন তুবা ওর দিকে তাকিয়ে বলল, রাজিতা, তাই না? সরি, আমি তোমাকে নিয়ে শুধু শুধু সন্দেহ করেছিলাম। আসলে সন্দেহ মানুষের বিশ্বাসকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেয়, আর আমরা বোকা মানুষ সেটা বুঝতেও পারি না, নষ্ট করে ফেলি তিলে তিলে গড়ে তোলা সম্পর্কগুলো। তোমার ভাই তার লাইফে আমার এন্ট্রি দিলে তবেই না তুমি আমাকে ভাবি বলবে। আমার মনে হয় না নিয়ন ভাইয়ের কোনো আপত্তি থাকতে পারে, সো ডিসিশনটা আপনার। ও,
আমি আনান, আপনার এই নরদিনীর, বুঝতেই পারছেন, আর বলতে হবে না। নিয়ন আনান আর রাজিতাকে নিয়ে ধমক দিয়ে বলল, রাজি, আনান, তোরা এসব কি শুরু করলি লোকজনের সামনে? আর তোমার সাথে তোর কি করে যোগাযোগ হলো রাজি? আর রিমি এখানে কি করছে? ওকে এখানে কে ডেকেছে? রিমি এতক্ষণ তুহিনের সাথে কথা বলছিল। রিমি যাই বলে যাচ্ছে তুহিন চুপ করে শুনে যাচ্ছে, একটা কথাও বলছে না। কী বা বলবে? ওর ধারণা যে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এখানে নিয়ন আর তুবার মাঝে শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, কেউ তো কাউকে ধোকা দেয়নি। তার মানে রিমির সাথেও অন্যায় করেছে, অনেক বড় অন্যায়। রাজিতা তখন নিয়ন আর তুবাকে তুহিন আর রিমির ব্যাপারে সবটা জানালো। নিয়ন ভীষণ রেগে গিয়ে তুহিনকে বলল, তুমি সত্যিটা না জেনে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলে? ভালোবাসাটা কোনো খেলা নয়, সেটা বোঝার বয়সও যে তোমার হয়নি তা কিন্তু নয়। তুমি তো শিক্ষিত একটা ছেলে, বুদ্ধিমান, তাহলে এমন একটা কাজ করার আগে দুবার ভাবলে না? তুহিন মাথাটা নিচু করে রেখেছে, তারপর আমতা আমতা করে বলল, সরি আপু, সরি রিমি, আমি বুঝতে পারিনি এমন একটা বাজে আইডিয়া আমার মাথায় কি করে আসলো। তোমরা আমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমি নিজেই হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। ওর কথা শুনে রিমি রেগে গিয়ে বলল, ক্ষমা? তুমি ক্ষমার যোগ্যই নও। ক্ষমা চেয়ে তুমি আমাকে ছোট কেন করছো? আমি তো আমার সারা জীবনেও তোমাকে ক্ষমা করতে পারবো না। যে মানুষ ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তার কোনো ক্ষমা নেই। আর প্লিজ, তুমি আমার সামনে থেকে চলে যাও। আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। নিয়ন উঠে গিয়ে রিমিকে শান্ত করে বলল, প্লিজ রিমি, শান্ত হ, মাথা ঠান্ডা করে তারপর কথা বল। রাগের বসে আমরা সবসময় ভুলভাল কথা বলে থাকি, একটু ভেবে দেখ আসলে তুই কি চাস। রিমি শান্ত হয়ে বসলো, তারপর নিয়নকে বলল, ভাইয়া, তুমি তুবা আপুকে বিয়ে করবে, কথা দাও। আনান ভাইয়া আমাদের সবটা জানিয়েছে তুমি তুবা আপুকে কতটা ভালোবাসো। তারপর রিমি তুবাকে লক্ষ্য করে বলল, তুবা আপু, আপনি আমার ভাইটাকে গ্রহণ করবেন তো? আমার ভাইটা কিন্তু আপনার ভাইয়ের মতো কোনো অভিনেতা নয়। তাহলে তো আপনাকে 3 বছর আগেই কোনো না কোনোভাবে মানিয়ে নিত। সে একজন খাঁটি মানুষ। তুবা মুখে একরাশ হাসি নিয়ে বলল, আমি তো তোমার ভাইকে ক্ষমা করে দেব, কিন্তু আমার ভাই, তুমি তাকে ক্ষমা করবে না? সেও কিন্তু অতটা খারাপ নয়। সেম ভুল আমি আর করতে চাই না। জানি আমার কষ্ট হবে, তবু আমার ডিসিশন নেওয়াই শেষ। আপনি ভাইয়াকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। তবে আমি আর তুহিনের সাথে আমার জীবনটাকে জড়াতে চাই না। ও আপনাকে ভীষণ ভালোবাসে। দেখা যাবে যে ভাইয়ার সাথে আপনার কোনো ঝামেলা হলেই তার চেয়ে আমার ওপর দিয়ে তুলবে। আমি কথা দিচ্ছি আর এমনটা করব না। প্লিজ রিমি, আমাকে ক্ষমা করে দাও, জাস্ট একটা সুযোগ দাও আমাকে। আমি তোমাকে নিরাশ করব না, তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না। রিমি একটা তার ছেলের হাসি দিয়ে বলল, কিছু ভুলের ক্ষমা হয় না তুহিন। আর আমি কোন মুখে তোমার সাথে থাকবো? তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। তবে হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তবে আমার বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাতে পারবো না তুহিন, সরি। কথাগুলো বলেই রিমি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। কিছু গল্প অপূর্ণতার মাঝেই পূর্ণতা খুঁজে পায়। রিমির চলে যাওয়া দেখে আনান রাজি তার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কথা দাও, আমাদের মাঝে যাই হয়ে যাক না কেন, যত ভুল বুঝাবুঝি হোক না কেন, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। রাজিতা আনানের হাতের ওপর আরেক হাত রেখে হাসতে হাসতে বলল, আরে বুদ্ধু, আমাদের মাঝে ছেড়ে যাওয়া নামে কোনো অপশন নেই। আমাদের দুজনের মাঝে শুধু একটাই অপশন আছে, আর থাকবে, আর সেটা হচ্ছে সারা জীবন একসাথে থাকা। তোমার একটা নিকনেম দেওয়া উচিত। কি নাম দেওয়া যায়? রাজি তো অনেকেই ডাকে, এমন কোনো নাম দিব যা শুধু আমিই ডাকবো। রাজ্য, এই নামটাই তোমার জন্য ঠিক আছে, তুমি আমার রাজ্য। নামটা শুনেই রাজিতা আর আনান প্রাণ খুলে হাসতে থাকে। যে হাসি সৌন্দর্য যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তুহিন দাঁড়িয়ে রিমির চলে যাওয়া দেখছে। নিয়ন আর তুবা যেন চোখে চোখে কথা বলে এতদিনের জমিয়ে রাখা অভিমানের জানান দিচ্ছে। জীবনটা থেমে থাকবে না, হয়তো ওদের জীবনে আবারও নেমে আসবে কালো কোনো আধার। আবার সেগুলো দূর হয়ে ফুটে উঠবে সুখের সূর্য, যা সব অমানিসা দূর করে ওদের জীবনটাকে ভরিয়ে দেবে আনন্দ ও খুশিতে।